বুঝতে পারি না উনি সরকার চালাচ্ছেন না একটা মঞ্চ চালাচ্ছেন। সেটা সিবিআইয়ের ব্যর্থতা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই। পুরো দায়টা নিয়েই কালকে মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 শিক্ষকের সাথে মিটিং করেছে। বিজেপি বারবার টিএমসিকে সাই দেয় এবং সেই 2009 থেকে টিএমসি সেই জন্যই আসে। এই মুহূর্তে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে টানাটানি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের পর কিন্তু স্থগিত হয়ে গিয়েছে এসএসসির চাকরি। স্ক্যাম নাকি অন্য কিছু, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতি তুঙ্গে, এবং সেই রাজনীতি কোথাও গিয়ে এক পক্ষ যেমন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো উঠে পড়ে লেগেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে বারবার করে তৃণমূল কংগ্রেসের সরকারকে নিশানা করা হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বামপন্থী দল বলি বা বিজেপি বলি, রাজনীতি চলছে। তবে কি শুধুই রাজনীতি, নাকি যারা যোগ্য প্রার্থী ছিলেন, যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি ফের একবার ফিরিয়ে দেওয়া হবে? সেই নিয়েই আমরা এই মুহূর্তে চলে এসেছি একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং সেখানে আমার সঙ্গে যোগ দিয়েছে অনেক পড়ুয়া। তাদের সঙ্গে একেবারে কথা বলবো, কারণ তারাই ভবিষ্যৎ এবং তারা কি বলছে সরাসরি জানি। এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বলা হচ্ছে যে রাজনীতি, এবং সেই রাজনীতি চলছে এসএসসি নিয়ে। তো সে জায়গায় দাঁড়িয়ে কি এটা শুধুই রাজনীতি হবে, নাকি সত্যিকারের কোনো সুরাহা বেরাবে? সুরাহা নিয়ে আর প্রশ্ন উঠছেই না। কালকে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার মনে হয় এই মিটিং ঐতিহাসিক মিটিং। গভর্নেন্স কাকে বলে, সরকার কিভাবে চলে, সরকার যে আদপেই মানুষের কথায় চলে এবং সরকার যে মানুষের জন্য তৈরি, মাটি মানুষের মুখ্যমন্ত্রী কালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে সবার কথা শুনে সবার সম্মতিক্রমে সেখানে স্পষ্ট বলে দিয়েছেন শুধু যে যোগ্যদের চাকরি যাবে না তাই নয়, যাদের আমরা অযোগ্য বলছি তাদের প্রতিও যেন ইনজাস্টিস কোনোভাবে না হয় সেটাও তিনি এনশিওর করবেন। কাজে যখন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান এই আশ্বাসটা আমাদের দিচ্ছেন ওপেন মঞ্চে দাঁড়িয়ে, কালকের প্রোগ্রামটা কিন্তু তৃণমূলেরও প্রোগ্রাম ছিল না, বিজেপিরও প্রোগ্রাম ছিল না, সিপিএমের প্রোগ্রাম ছিল না। সেখানে এমিনেন্ট ইউনিভার্সিটির উপাচার্যরা ছিলেন, সেখানে শিক্ষাবিদরা ছিলেন, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, মুখ্য সচিব ছিলেন। কাজে এটা একটা সরকারি মঞ্চ। কিন্তু একটা প্রশ্ন এখানে থেকেই যায় যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার কি দায় এড়াতে পারে, মানে তাদের কি দোষ নেই? সো लाइक আমি সুপ্রিম কোর্টে খুবই সম্মান করি, আমি হিন্দিতে বলছি। तो ये वाला जो भी इशू है इसको बहुत अच्छे से डील किया जा सकता था वर्डिक्ट में। तो इंस्टेड ऑफ टेकिंग अवे ऑल द जॉब्स, लाइक नो मैटर हाउ डिफ़िकल्ट द सिचुएशन इज़, और भी कोशिश किया जा सकता था एक इंडिपेंडेंट इन्वेस्टिगेशन और बहुत डीप रूटेड इन्वेस्टिगेशन करने का। एंड कोई भी जो जिन्होंने ब्राइब्स नहीं दिया है, ब्राइब्स में नहीं पार्ट लिया है, उनका जॉब जाने का तो कोई बात ही नहीं। মানে কোথাও গিয়ে বলা হচ্ছে যে ব্রাইবস মানে যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা রাখা যেতে পারতো। এই মুহূর্তে আরও কিছু পড়ুয়া আমার সামনে পেয়ে গেছি, আমি দেখতে পাচ্ছি। ভাই, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে দাঁড়িয়ে এই যে এসএসসি স্ক্যাম যেটা হয়েছে সেটা নিয়ে যোগ্য যারা প্রার্থী রয়েছে তাদের চাকরিটা চলে গেল, সেই চাকরিটা ফিরিয়ে দেওয়া মানে একেবারে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি তাদের ভালো করা হয় সেটা কি করা উচিত না এই মুহূর্তে? হ্যাঁ, 100বার সেটা মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়েই এটা করা উচিত যে যারা যোগ্য প্রার্থী, যাদের চাকরি চলে গেছে তাদের চাকরিটা ফেরত দিতে হবে, এটা আমরাও বলছি বারে বারে, ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন এই রাজ্যের সরকার মানে মমতা ব্যানার্জির সরকারকে, ঠিক আছে, আমি বুঝতে পারি না উনি সরকার চালাচ্ছেন না একটা মঞ্চ চালাচ্ছেন, সেটা তো বোঝা যায় না। তো সুপ্রিম কোর্ট তেনাকে যখন দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল যে কারা যোগ্য আর কারা অযোগ্য, সেইটা মানে সেই যে দুটো লিস্ট জমা করে সুপ্রিম কোর্টে দিতে, ঠিক আছে, সেই লিস্টটা মমতা ব্যানার্জি দিতে পারেনি, ঠিক আছে। যার কারণ এইটা বুঝতে হবে যে চাকরিটা কিসের জন্য গেল এবং কেন গেল, ঠিক আছে। চাকরিটা যেই কারণে গেল সেটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতা এবং তার সরকারের অপদার্থতা, এবং তার সাথে সাথে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অপদার্থতার জন্য চাকরিগুলো গেছে, ঠিক আছে। আগের দিন খুব সম্ভবত গতকাল নেতাজি ইন্ডোরে মমতা ব্যানার্জির সাথে একটি সাক্ষাৎকার ছিল চাকরি প্রার্থীদের, মানে যাদের চাকরি চলে গেছে। তো বিষয়টা হলো যে নেতাজি ইন্ডোরে মমতা ব্যানার্জি বলছে হঠাৎ করে
যে 7,000 জন যোগ্য আর বাকি সবাই অযোগ্য, এইটা কি করে উনি বিচার করলেন? ঠিক আছে, আমরা বলছি যে যেই পরীক্ষা হয়েছিল, যেই পেপারে পরীক্ষা হয়েছিল সেই পেপারটা আপনি পাবলিশ করুন, তাহলেই সেখানে বোঝা যাবে কে যোগ্য আর কে অযোগ্য। একেবারেই তাই। তো মূলত এখন দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে এই যে বিভিন্ন ধরনের রাজনীতি চলছে, রাজনৈতিক কথাবার্তা চলছে, একসময় টিএমসি রাজনীতি করছে, বিজেপি পথে নেমে যাচ্ছে, তো সেটার ঊর্ধ্বে গিয়ে কি কিছু ভালো করা দরকার বলে মনে হয়? হ্যাঁ, টিএমসিপি আর বিজেপি আমরা জানি যে দুটোই একই রূপে চলে। বিজেপি বারবার টিএমসিপিকে সাই দেয় এবং সেই 2009 থেকে টিএমসিপি সেই জন্যই আছে। তো এখন শুভেন্দু অধিকারী যতই বিজেপির প্রচার করুক না কেন, শুভেন্দু অধিকারী 2016 সালেও একই সাথেই টিএমসিপির মিছিলেও হেঁটেছে এবং টিএমসিপি একজন ভালো নেতা ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিএমসিপির কোনো বক্তব্য আমরা যাদবপুরের ছাত্র হিসাবে মানতে পারবোই না, কারণ উনিও টিএমসিপি করতেন এবং বর্তমানে দাঁড়িয়ে পরিস্থিতি এমনই যে টিএমসিপির বিরোধিতা করা মানেও আমাদের কাছে বিজেপির সমভাবে বিরোধিতা করা, এটাই। মূলত একেবারে আপনাদের কাছে ফিরবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যেখানে তাদের কাছেও একটু যাই। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হচ্ছে, তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইলে পারতেন যে সেই ওএমআর শিটগুলোকে প্রকাশ করা এবং কে যোগ্য কে অযোগ্য একেবারে সরাসরি প্রকাশ করতে পারতেন। না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পারতেন মানে কি? এটা তো সাবজুডিস ম্যাটার, তো এটা তো সুপ্রিম কোর্ট আর সিবিআই দেখছে। এখানে সাবজুডিস ম্যাটার হতে পারে, কিন্তু কোথাও গিয়ে তাদের বক্তব্য হলো যে একেবারে যদি সেই পেপারগুলো, সেই তথ্যগুলো জমা দেওয়া হতো তাহলে তো এমনটা ঘটতো না। হয়তো এই এতদিন যে সময় দেওয়া হয়েছে, না, তার আগেই তো কেস করে দিয়েছে। যারা আরও কিছু চাকরি প্রার্থী আছে যারা মনে করছে যে আমরা নিজেরা যোগ্য, তার আগে কেস করেছে এবং সিবিআই হয়েছে সেখানে। এটা সিবিআইয়ের খোঁজার দায়িত্ব, সিবিআই পারছে না, সেটা সিবিআইয়ের ব্যর্থতা। এখানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই। মুখ্যমন্ত্রী যেটা চেষ্টা করছেন যে কতগুলো যোগ্য পরিবার আছে তাদের বাবা মা, তাদের সন্তানের তরফ থেকে কি সাহায্য করা যেত না সিবিআইকে? কমিশন একটা অটোনোমাস সংস্থা, কমিশনের ব্যাপারে আপনি যাদবপুর ইউনিভার্সিটির কোনো ব্যাপারে আপনি যে কথা বলতে পারবেন না, সেরকম এসএসসি স্কুল সার্ভিস কমিশনের কোনো ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার এরমভাবে মাথা গলাতে পারে না। ওটা স্বশাসিত সংস্থা। মুখ্যমন্ত্রী নিজের তরফ থেকে প্রশাসনিক প্রধান হিসেবে বলেছেন যে আমি যোগ্যদের ব্যাপারে আমি আশ্বাস দিচ্ছি এবং অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখবো। এটা মানবিক দিক ওনার। যোগ্যদের পরিবারের বাবা মা, তাদের সন্তান সন্ততি তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সে ব্যাপারটা উনি দেখবেন। অযোগ্যদের দেখবো মানে তারা তো ঘুষ দিয়েছেন, তাদের তো শাস্তি হবে। দেখবো মানে উনি বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা কিন্তু সত্যিই অযোগ্য সেটা আমারও দেখার ব্যাপার। যখন সুপ্রিম কোর্টের পুরো রায়টা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, সিস্টেমটা আমাদেরকে বুঝতে হবে। সুপ্রিম কোর্টের রায় প্রথমে এসে স্কুল সার্ভিস কমিশনের কাছে পৌঁছাবে। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট স্কুল সার্ভিস কমিশন দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশন ওদের বাতিল করবে মাইনেটা। সুতরাং পুরো প্রসেসটার মধ্যে একটু সময় লাগবে। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুক, নিশ্চয়ই জাস্টিস হবে। অনেক বছর ধরে এই প্রক্রিয়া চলছে এবং ওনারা বলছেন যে সময় লাগবে, মানে আর কত সময় বলে লাগতে পারে বা মনে হয়? তো সেইটা তো আমি বলতে পারবো না। তা সেটা আমার মনে হয় যে তৃণমূলের যে প্রতিনিধি আপনাদেরকে সাক্ষাৎটা দিলেন তিনি ভালো বলতে পারবেন আমার থেকে ভালো। মানে এই বিষয়ে তো আমার সেই রকম কিছু জানা নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি শুনছিলাম যে আমার তৃণমূলের যে প্রতিনিধি বলছিলেন তিনি বলছিলেন যে মমতা ব্যানার্জির এখানে কিছু করার নেই। তাহলে মমতা ব্যানার্জি কিসের উপর ভিত্তি করে এটা কালকে বলেছেন যে আপনারা যারা আছেন তারা সহিংসেবক হিসাবে আবার চাকরিতে জয়েন করুন? কিসের ভিত্তিতে বলেছেন? আর মমতা ব্যানার্জি কেন ভয় পাচ্ছে ওএমআর শিটগুলো দেখাতে? পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাটের তলা থেকে 50 কোটি টাকা যে পাওয়া গেল, ঠিক আছে, সেই টাকার উৎস কি এখনও পর্যন্ত সিবিআই করতে পেরেছে? সিবিআই কি বের করতে পেরেছে? সিবিআই এই তদন্তটা নিয়েছে, ঠিক আছে। দেখুন, বিষয়টা অন্য কিছুই না, ঠিক আছে। আরএসএস একটা ঘর ভাড়া করেছে, আরএসএস একটা বাড়ি তৈরি করেছে এবং তার মধ্যে দুটো রুম করেছে। একটাকে ভাড়া দিয়েছে তৃণমূল, একটাতে ভাড়া দিয়েছে বিজেপিকে, ঠিক আছে। যেমন এই ঘর থেকে ওই ঘরে যেতে কোনো রকম কোনো ট্যাক্স লাগে না, কোনো কিছু লাগে না, ঠিক তেমনি বিজেপি একবার তৃণমূলে যাচ্ছে, মানে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, আবার তৃণমূল বিজেপিতে যাচ্ছে, মানে ওই ঘর থেকে এই ঘরে যাচ্ছে। মানে একটু গুছিয়ে স্পেসিফিক করে বললে ভালো হয়। মানে তৃণমূল বিজেপিতে যাচ্ছে, সেই সময় অনেক নেতা ছিল তৃণমূলে, তারাও বিজেপিতে গেছে, এটা বলতে চাই? হ্যাঁ, 100 বার। 2016 সালের যে প্যানেলটা নিয়ে ঘোষণা হলো শুভেন্দু অধিকারী, ঠিক আছে, শুভেন্দু অধিকারী তৃণমূলের কোর কমিটির মেম্বার ছিল, ঠিক আছে। আজকে সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে। তো এর মানেটা কি হতে পারে? একটা লোক যে তৃণমূল দলটা যখন তৈরি হয়েছে সেই সময় থেকে তৃণমূলে রয়েছে, হঠাৎ করে ওনার কি ইচ্ছে হতে পারে যে আমি যেই দলটাকে তুলেছি সেই দলটা ছেড়ে দিয়ে আমি অন্য একটা দলে চলে যাব? একেবারে ফিরবো আপনাদের কাছে। এই মুহূর্তে তারা বলছেন যে তৃণমূলের যারা ছিলেন তারা বিজেপিতে গিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি সেই ওএমআর কি প্রকাশ করা যায় না আরও একবার? চিটকুটগুলো প্রকাশ করা যায় সরকারের তরফ থেকে, যেখানে প্রিয় সুভাষদা বলে লেখা আছে।
কাজে চিরকুটগুলো প্রকাশ হোক, তারপরে আমরা দেখছি কি, আর বাকিটা প্রকাশ করা যায় সে দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ দিচ্ছে। আমরা চিরকুটগুলো প্রকাশিত পাই, পার্থ চট্টোপাধ্যায় দল থেকে অফিসিয়ালি বহিষ্কৃত সাংবাদিক সম্মেলন করে, বাকি যারা বিধায়ক ছিলেন তাদেরকেও বহিষ্কার করা হয়েছে, নো টলারেন্স টু তারা বলছেন যে আরএসএস একটি ঘর ভাড়া করেছে এবং সেই ঘরে দুইজনকে ঠাঁই দেওয়া হয়েছে, এক তৃণমূল এক বিজেপি। আরএসএস ঘর ভাড়া করেছে, সেই দলে তৃণমূলে বিজেপিকে ঠাঁই দেওয়া হয়েছে। এই তো আগের বারে ইলেকশনগুলোতে দেখা গেছে যে কাদের সঙ্গে ঘর করেছিল। তৃণমূল তো ঘর করতে যায়নি বিজেপির সঙ্গে, যারা করেছে তারা যদি এখন অপবাদ লাগায় সেখান থেকে আমরা কী করতে পারি? তারা লাগাতে থাকবে, তাদের রাজনৈতিক যদি বুদ্ধি এইটুকুই হয় যে আমরা বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছি, তারা তাহলে পঞ্চায়েত ইলেকশন থেকে বিধানসভা ইলেকশন কী করে গেছেন, কোথায় ভোট কোথায় গেছে মানুষ সবাই জানে, গ্রাম বাংলার মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ জানে। কি মনে হয় যে বিজেপি একটু বেশি রাজনীতি করছে এটা নিয়ে? কি মনে হয় কোনটা? বিজেপি কি এই বিষয়টা নিয়ে একটু বেশি রাজনীতি করছে? যাদের দু পয়সার সংগঠন নেই তাদের ভোটে জিততে এই সমস্ত নোংরা রাজনীতির প্রয়োজন হয়। আমি এখান থেকে আপনাকে দাঁড়িয়ে বলছি, আগামী 2026-এ মমতা ব্যানার্জি 230টা সিট নিয়ে ক্ষমতায় আসবে, কারণ যে জনকল্যাণমূলক কাজ উনি করেছেন তার ভিত্তিতে উনি ক্ষমতায় আসবেন। কিন্তু উনি মানবিক দিক থেকে ভেবেছেন যে যোগ্য প্রার্থী যারা তাদের সাথে কোনো অবিচার না হয়, তাই উনি কালকে মিটিংটা করেছেন। উনি মুখ্যমন্ত্রী হিসেবে মিটিংটা করেছেন, ওটা পশ্চিমবঙ্গ সরকারের ছিল। আমার ভাই তীর্থরাজ যেমন বললো, ওনার দরকার পড়তো না মিটিংটা করা, কিন্তু উনি মানবিক, সেই জন্য মিটিংটা করেছেন এবং আমরা আশা করছি। ঘটনাই ঘটেছে, কটা ওপেন মিটিং দেখেছেন? অ্যাডমিনিস্ট্রেটিভ ওপেন মিটিং এর কালচার বাংলায় কে শুরু করেছে? প্যানেল ক্যান্সেল ছিল, ডাকেনি তো। যদি আমি ওইটা কমপ্লেক্সিটিতে আমি বলছি যে 34 বলুন বিষয়টা কি বলছিলেন। না, বলছি 1977-এর পরে তো অনেক চাকরির প্যানেল ক্যান্সেল হয়েছে, তখন বুদ্ধবাবুর সময় বা জ্যোতিবাবুর সময় তো সেরকম কোনো মিটিং আমরা দেখতে পাইনি, ওপেন মিটিং এত ওপেনভাবে। 1977 সালের কথা উঠে আসছে এবং সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যর সময় প্যানেল ক্যান্সেল হয়েছিল, সেই সময় কোনো মিটিং ডাকেননি, সেই সময় সেই বিষয়ে তথ্যগুলো প্রকাশ পায়নি। কি বলবেন? হ্যাঁ, এটা ওদের বক্তব্য। কারো যদি মন গড়া বক্তব্য কিছু হয় তাতে কি আমাদের কিছু বলার আছে? ঠিক আছে, আমাদের সমস্ত ফাইল রাইটার্স বিল্ডিংয়ে বুদ্ধ ভট্টাচার্য, বুদ্ধদেব বাবু সমস্ত কিছু বলে গেছিলেন, রাইটার্স বিল্ডিংয়ে সমস্ত ফাইল রাখা রয়েছে। দ্বিতীয় পয়েন্ট হলো, আমি একটা কথা শুনছিলাম, খুব ইন্টারেস্টিং কথা, খুব ইন্টারেস্টিং বলে আমার মনে হলো যে চিরকুটগুলো কোথায়, চিরকুটগুলো। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, আপনাদের আর্কাইভে হয়তো বা থাকবে বিষয়টা। ঠিক আছে, মমতা ব্যানার্জি টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের দিন দাঁড়িয়ে ধর্মতলা থেকে ওপেনলি দাঁড়িয়ে চিৎকার করে বলছিলেন, সিপিএমের বিকাশবাবু খুলবো ফাইলটা, ফাইল খুলবো, আমার কাছেও ফাইল আছে, আমি ভালো বলে, আমি ভদ্রমহিলা বলে আমি আপনাদের কাউকে জেলে ঢোকাচ্ছি না। তার ঠিক 3 সপ্তাহ পরে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন, সিপিএম তো সমস্ত ফাইল, সমস্ত আলমারি সব কিছু লোপাট করে দিয়েছে। তো এর থেকে হাস্যকর বিষয় আর কিছু হতে পারে বলে মনে হয় না আমার। ঠিক আছে, মানে সে জায়গায় কোনো ফাইল ছিল বলে মনে হয়? বুদ্ধদেব ভট্টাচার্য সমস্ত কিছুই বলে গেছে, যা দেখা রাইটার্স বিল্ডিংয়ে রাখা আছে, গিয়ে দেখে নিন। এরপরে আর কি বলবো? চিরকুটে চাকরি, আরে ঢোকাক না জেলে। তার আগে তো কি বলবো, তার আগে তো পার্থ চ্যাটার্জি নিজে জেলে চলে গেছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছু এখানে ছোট আমার ভাই বোনেরাও রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করব, সহজ কথা জিজ্ঞেস করছি, রাজনীতির কথা নয়। সে জায়গায় দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞাসা করব, সেটা হলো এই মুহূর্তে যে এই এত একেবারে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া, ছোট বাচ্চা, তাদের ভবিষ্যৎটাও তো কোথাও গিয়ে নষ্ট হবে। এই যে ইতিমধ্যেই কিন্তু যা হিসাব বলছে যে স্কুল প্রতি শিক্ষক শিক্ষিকা কম, কি মনে হয়? হ্যাঁ, মানে আমরা দেখেছি দীর্ঘ বছর ধরে নিয়োগ হয়নি, এসএসসিতে দুর্নীতি, টেটে দুর্নীতি, তাছাড়া আরও রাজ্য সরকারের মানে আরও যে সমস্ত চাকরির ক্ষেত্র আছে সবখানে দুর্নীতি, মানে কোনো জায়গায় বাদ নেই যেখানে দুর্নীতি হচ্ছে না। সেখানে হচ্ছে সেদিন এসএসসিতে 26,000 জনের প্রায় চাকরিটা চলে গেল। বুঝলাম যোগ্য অযোগ্য সেটার গল্প পড়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটার মানে হঠাৎ করে 8 বছর পর কেন, 8 বছরের মাথায় এসব মনে পড়লো ওনার, মানে এটাতে আমার কিছু বলার নেই। প্লাস যাদের চাকরি গেছে তাদের ফ্যামিলি মেম্বাররা আছে, অনেকে বহু মানুষ আছে আমার পরিচিত যারা নেট কোয়ালিফাই করেছে, যাদের বাড়িতে অসুস্থ মা বাবা আছে, তাদের ছোট বাচ্চা আছে, তাদের হঠাৎ করে চাকরিটা চলে গেল, তাদের মানে অনেকের আর্থিক অবস্থা ভীষণ খারাপ, তাদের বাড়িতে তারাই হয়তো একমাত্র আর্নিং মেম্বার ছিল, তো তাদের অবস্থাটা কি হবে এখন, মানে সেটার গ্যারেন্টি কি মুখ্যমন্ত্রী দিতে পারবেন? সেটার জন্য একেবারে তৃণমূলের সরকার দায়ী বলেই মনে হয়। হ্যাঁ অবশ্যই, মানে দুর্নীতিগুলো তো তাছাড়া পসিবল নয়। সরকার অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ পয়েন্ট ওই পাশ থেকে উঠে এলো যে কোথাও গিয়ে বলা হচ্ছে যে তৃণমূল সরকার
তৃণমূল সরকার ছাড়া এই যে পুরো রাজনীতি যে পুরো স্ক্যাম যে হয়েছে সেই স্ক্যামে আর অন্য কেউ দায়ী নয়, কারণ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় যিনি মন্ত্রী ছিলেন তৃণমূলের, তার বান্ধবীর বিছানার তলা থেকে টাকা উদ্ধার। তো পার্থ চট্টোপাধ্যায় তো বহিষ্কৃত। আমরা তো দেখেছিলাম যে মেদিনীপুরে যে নেতা বাড়ির নিচে কঙ্কাল পাওয়া গেছে তাকে রজনীগন্ধার মালা দিয়ে বরণ করে এনেছে। সেটা তো আমরা তো সেই পলিসিতে বিশ্বাস। 34 বছরে কোন সিপিএম নেতা বহিষ্কৃত হয়েছেন দল থেকে? অনেকে ক্ষোভে বিক্ষোভে দুঃখে অভিমানে পরে বই লিখেছেন যে এইটা হলো না, হলে ভালো হতো। তৃণমূল তো জানে জিরো টলারেন্স টু করাপশন মানে কি। পার্থ চট্টোপাধ্যায় বহিষ্কৃত এবং তার বিরুদ্ধে দল অ্যাকশন নিয়েছে, এবং তৃণমূল যদি দায় পুরোটা নিয়েও থাকে, পুরো দায়টা নিয়েই কালকে মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 শিক্ষকের সাথে মিটিং করেছেন, দায় এড়িয়ে যাননি। সুরাহা কি বেরো? সুরাহা মুখ্যমন্ত্রী বলেছেন। তো এখন আমি যদি বলি মুখ্যমন্ত্রী কালকে সুরাহা দিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আপনারা সার্ভিস কন্টিনিউ করুন। আপনাদের সত্যি তো তাদের কাছে কি নোটিশ গেছে? কিন্তু সেটা কি করা যায়? কোথাও গিয়ে যখন একটা রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি অর্ডার দেওয়া হচ্ছে যে পুরো প্যানেলটি বাতিল, তারপরেও কি রাজ্য সরকার সেটা করতে পারে? রাজ্য সরকারকে তো তার জন্য নোটিশ পাঠাতে হবে। আমি মনে করি রাজ্য সরকার আমাদের থেকে মানে বেশি আইনিভাবে এটা নিয়ে আরও বেশি ইকুইপড লিগালি। তো আমার বলার থেকে আমার মনে হয় রাজ্য সরকার যে বসে আছে, কোনো মানে রাজ্যের সরকার এত বড় একটা ইস্যু নিয়ে বসে আছে, সেটা তো ভাবা যায় না। কাজেই রাজ্য সরকার যদি মনে করে নোটিশ পাঠাবে, কীভাবে নোটিশ পাঠানো হবে, কে নোটিশ পাঠাবে, এসএসসি পাঠাবে না রাজ্য সরকার পাঠাবে, ততদিন অবধি তারা কাজ করুক, তারা বেতন পাবেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এটা তো সাময়িক, মানে সাময়িক সময়ের জন্য। তো সাময়িকটাই কীভাবে লং টার্ম করা হবে তার জন্যই কালকে নেতাজি ইন্ডোরে মিটিং হয়েছে। তারপরে এই সাময়িকটা কীভাবে লং টার্মে কনভার্ট হয় দেখুন। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক কিছু কনভার্ট হয়ে গেছে। বলছেন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সাময়িক হলেও ব্যাপারটাকে লং টার্মে কন্টিনিউ করা হবে। কিভাবে দেখছেন এই এসএসসির নিয়োগ প্রক্রিয়া এবং তারপরে এই যে যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে সাময়িকের পর একেবারে লং টার্মে তাদেরকে নিয়োগ করা বা বিভিন্ন বিষয়ে? সেই বিষয়টা যদি হয়, ঠিক আছে, তাহলে তো মমতা ব্যানার্জি কালকেই রায় দিয়ে দিয়েছে ওনার যে আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে জয়েন করুন। এটা নিয়ে কি বলবে আমার তৃণমূলের বন্ধুরা বা তৃণমূলের দাদারা? এটা নিয়ে কি বলবে যে আপনি একজন যোগ্য কি অযোগ্য, ঠিক আছে, সেইটা যেমন নির্ধারণ করতে হবে, আর যাদের চাকরিগুলো চলে গেল তাদের যোগ্যদেরকে নিয়ে চাকরিতে ফেরাতে হবে। এটা আমরা সবসময় বলে আসছি, ঠিক আছে। তো এবার বিষয়টা হলো যে লং টার্ম, শর্ট টার্ম এইসব প্রসেস, ঠিক আছে, গোটা বাংলার মানুষ বিগত 15 বছর ধরে দেখছে কি পরিমাণে দুর্নীতি হচ্ছে, কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, আর সেই জায়গায় তৃণমূলের লিঙ্কটা কোথায়? আর তৃণমূলের লিঙ্ক হলে মমতা ব্যানার্জি কী করে দিল্লি ছুটে চলে যাচ্ছে মোদিজির সাথে গুপ্ত মিটিং? এর জন্য কি বিজেপি দায়ী বলে মনে হয়? কোথাও অনেকটা দায়ী। মানে আপনি দেখুন না, মানে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ তো জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আরে দাদা, আপনাকে তো ওটাই বলছি, আরএসএস একটা বাড়ি তৈরি করে 2টো রুম ভাড়া দিয়েছে, একটা তৃণমূল একটা বিজেপি। তার কারণ অভিষেক ব্যানার্জির নামে যতবার এসছে, মমতা ব্যানার্জি 2 দিন পরেই দিল্লিতে উড়ে গেছে। কেন দিল্লিতে 2 দিন পরেই উড়ে গেছে? তার কারণ কি? তার পেছনে তো কিছু না কিছু কারণ আছে, সেটা মমতা ব্যানার্জি প্রকাশ করুক প্রকাশ। একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হচ্ছে যে বিজেপিও দায়ী, এবং বারবার করে একটাই কথা বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে গার্ড করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন, মোদির সঙ্গে বৈঠক করেছেন, এবং এই যে পুরো বিষয়টা, সেই বিষয়টার পেছনেও বিজেপির হাত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গার্ড করেন ডায়মন্ড হারবারের 8 লক্ষ ভোটার, যারা সর্বোচ্চ মার্জিনে তাদের সাংসদকে জিতিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর হাত আছে, এবং এত মানুষ, এই যে সেবাশ্রয়ে এত বড় বড় দুরারোগ্য রোগগুলো সলভ হয়ে গেল, সেই সমস্ত মানুষের আশীর্বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো সিবিআই বহুবার ডেকেছে, বাঘের মতো ঢুকেছেন এবং বাঘের মতো বেরিয়ে এসেছেন, এসে আবার সাংবাদিক সম্মেলনও করেছেন 8-9 ঘন্টার মতো পরে। তো আবার ডাকলে আবার যাবেন। আরও একটি অভিযোগ আছে যে বারবার করে হরেক রকমের দুর্নীতি সামনে আসছে, এবং শেষ 15 বছরে এটা বেশি হয়েছে। তাহলে তৃণমূল 212টা সিট পেল কি করে? কারা বলছেন? তাহলে তৃণমূল তো পাওয়ার কথা ছিল না এতগুলো সিট, মানুষের তো আস্থা হারিয়ে যাওয়ার কথা ছিল। কোথাও গিয়ে দুই পক্ষের দুই মত অবশ্যই রয়েছে। কেউ বলছেন যে বিজেপি রাজনীতি করছে, কেউ আবার বলছে যে বিজেপি তৃণমূল দুজনে ভাই ভাই, আবার কেউ বলছে যে
বিজেপি এবং বামপন্থী দল এবং কংগ্রেস তারা ভাই ভাই। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।